This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর পাঁচটা মানেই আপনারা জানেন পাঁচ কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা আরো ঝাড়াই বাছাই করে দেখি। আজকেও তাই করব। আজকেও পাঁচ কথা আমরা শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে, তার কারণ যে ঘটনাকে কেন্দ্র করে একটার পর একটা পরত সামনে চলে আসছে। এবার দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন রাজন্না হালদার। টিএমসিপির তথাকথিত দাদাদের ফোনে ছিল রাজন্নার এআই করা বিকৃত ছবি। সেই ছবি দেখানো হতো জুনিয়রদের। মনোজিতের ফোনেও ছিল সেই ছবি, এমনটাই দাবি টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদারের। যে বিস্ফোরক খবর আমাদের কাছে আসছে, তৃণমূল ছাত্র পরিষদের অনেকের মোবাইলেই ঘোরাফেরা করেছে রাজন্না হালদারের এআই করা একটা নগ্ন ছবি। সে বিষয়ে অবগত খোদ রাজন্না হালদার। বিভিন্ন রকমের এআই করা বিকৃত ছবি এইসব দাদারা বলবো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করত। আমি যখন অবগত হই খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম এবং সেই কারণেই আমি আরও জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম মনোজিৎ মিশ্রের মতো দাদারা এখনও লুকিয়ে আছে। সেই চারা গাছ যারা পরবর্তীতে মনোজিৎ মিশ্রের মতো পূর্ণ বৃক্ষে পরিণত হয়, এই কারণেই তো এটা বলেছি। এবং আজকে যারা আমি এই বক্তব্যগুলো তুলে ধরছি বলে আমি আমার নিজের দলের আত্মশুদ্ধির জায়গায় এখনও রয়েছি বলে আমাকে এখনো পর্যন্ত শিকার হতে হচ্ছে। বলা হচ্ছে আমি 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখার আগে কার সঙ্গে কি করেছি কোট আনকোট, যেই কারণে আমাকে 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। তাহলে ভাবুন এখনো পর্যন্ত কি চারা গাছ আমাদের সঙ্গে রয়েছে। আমি এদেরকেই আত্মশুদ্ধির জায়গায় আমি নিয়ে আসতে চাইছি যাতে আমি নিজের ঘরটা পরিষ্কার করতে পারি। মনোজিৎ মিশ্রর ফোনেও হয়তো এই ছবিটা ছিল, হতে পারে, না হওয়ার তো কিছু নেই। এখন তো আমি দেখছি যে এরকম পৈশাচিক আনন্দ উপভোগ করে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে, এবং সেটা অন্য কোথাও নয়, তার নিজের কলেজের প্রেমিসেসে, তাহলে নিশ্চয়ই থাকতেও পারে। মানে সেটা হতবাক করার মতো বিষয় নয়, থাকতেই পারে। তা আমি যখন আগে থেকে বলে দিচ্ছি তাহলে সেই উপযুক্ত ব্যবস্থাটা আমার মনে হয় নেওয়াটা খুব বাঞ্ছনীয়। আমি এখনও ডিসিশন নিইনি, কারণ কেন ডিসিশন নিইনি সেটাও আমি বলছি। যদি আমি আজকে এদের বিরুদ্ধে কমপ্লেন করি না, নামটা কার আসবে? তৃণমূল কংগ্রেসের। আমি আমার দলকে রাস্তায় লজ্জায় নামাতে পারি না, তাই আমি এখনো ডিসিশন নিইনি। দেখা যাক, দল যদি আমাকে বলে সিদ্ধান্ত নিতে আমি নিশ্চয়ই নেব। দল যদি বলে না সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আমরা দেখে নিচ্ছি কি করা যায় এদেরকে নিয়ে, তাহলে সেটা দলের ওপর। আমাদের কাছে এরকম অভিযোগ কোনোদিন এরকম আসেনি। যদি কোনো জায়গা থেকে এরকম অভিযোগ আমরা পাই, আমরা কড়া থেকে কড়া ব্যবস্থা দলীয়ভাবে নিই। দাদাগিরি কত রকম ও কি সে প্রশ্নের উত্তরে এই কসবা ল কলেজে ডিজিটাল দাদাগিরির কথা আসছে। মনোজিতের ডিজিটাল দাদাগিরি। ল কলেজের সব অফিসিয়াল গ্রুপের অ্যাডমিন এই মনোজিৎ মিশ্র। টিভি9 বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য। ছাত্রীদের জোর করে ইউনিয়ন রুমে বসিয়ে রাখতো মনোজিৎ। টিভি9 বাংলায় বিস্ফোরক। ল কলেজের আরও এক ছাত্রী রূপসা নস্কর জিএস পরিচয় দিয়ে কলেজে ছড়ি ঘোরাতো মনোজিৎ। গোটা কলেজ জানতো রূপসাই জিএস। টিভি9 বাংলায় দাবি ল কলেজের এক ছাত্রীর তিনি জিএস নন। টিভি9 বাংলায় দাবি করেন রূপসার দাবি সর্বৈব মিথ্যা। দাবি ল কলেজের ছাত্রীর। রূপসাও কলেজের ত্রাস, মনোজিতের লোক, এমনটা ওই ছাত্রী দাবি করছেন। রূপসার যে বক্তব্য যে ও জিএস ও জানতোই না, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমাদের সবার সামনে ওকে জিএস ঘোষিত করা হয়েছিল, সেটা মনোজিৎ মিশ্র নিজের মুখে বলেছিল। আমাদের একটা গ্রুপ ছিল, এখানে এখনো অবধি মনোজিৎ মিশ্র, অ্যানি এবং রূপসা নস্কর এই দুজন অ্যাডমিন। তৃতীয়ত, রূপসার যে ত্রাস আমাদের কলেজে, ভীষণ খিস্তি দিয়ে কথা বলা, ভীষণ গালিগালাজ করে কথা বলা সবাইকে, সেটা যে কেউ মানে একদম, সেটা কলেজের স্টাফ হোক কিংবা কলেজের স্টুডেন্টস। এবার সেই ভয় অনেকে কমপ্লেন করতেও পারেনি। রূপসাদির যে কি ভয়ানক রাগ সেটা সবাই জানে। একদিন আমাদের ইউনিয়ন রুমে মোটামুটি আমরা বসেছিলাম, একটি মেয়ে উঠে যেতে চাইছিল, যে বললো যে মনোজিৎ দা আমি একটু উঠে যাই, একটা ম্যামের ক্লাস আছে, আমি ক্লাসটা করে আসি।
মনোজিৎ দা ওখানে ওকে থামিয়ে দিল, বললো তুই এখানে বস চুপচাপ, তুই জানিস আমার কত ক্ষমতা, আমি এক্ষুনি গিয়ে ক্লাস বন্ধ করে দিয়ে আসবো। সম্পূর্ণ সমস্ত অধ্যাপকরাও ভীষণ ভয় থাকে ওই একটি নামে। আমাদের কার সাথে কখন কি ঘটতে পারে আমি জানি না, কারণ মনোজিৎ আমাদের ফলো করতো অ্যাক্রোপলিস থেকে কালীঘাট স্টেশন অব্দি, মেট্রো স্টেশন অব্দি ওর পুরো চর লাগানো থাকতো। তৃণমূলের মনোজিৎ মডেল আসলে এইভাবেই ফাংশনিং করে রাজ্যের সমস্ত ক্যাম্পাসে, যেখানে ক্যাম্পাস অ্যাডমিনিস্ট্রেশন, ক্যাম্পাস চালানোর সমস্ত জায়গাগুলোতেই মনোজিতের মতন ক্রিমিনালরা তারাই হচ্ছে যে মাথা হয়ে বসে থাকে। এবং এর ফলাফলে কলেজের যত্রতত্র যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো ফ্যাকাল্টি, সেইখানেই এরা হচ্ছে নিজেদের দাদাগিরি, নিজেদের শাসন, নিজেদের দখল এটা ধরে রাখছে। এর ফলাফলে যেটা হচ্ছে এই যে শুধু একটা দুটো তিনটে চারটে ক্রাইমের ঘটনা নয়, হেন ক্রাইম নেই যাতে এদের হাত পাকানো নেই, এবং ক্যাম্পাসের ভেতরে সেই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে এরা মদত দিচ্ছে এবং এটাকে পরিচালনা করে যাচ্ছে ওই অবৈধ ইউনিয়ন রুমগুলোকে ব্যবহার করে। আপনারা শুনলেন কিভাবে ইউনিয়ন রুম ব্যবহৃত হতো। আচ্ছা, অধীর রঞ্জন চৌধুরী কি বলছে আপনাদের শোনাবো। মন্ত্রী শশী পাঁজা কি বলছেন শুনুন পরপর। মনোজিতের মন পেতে অনেকেই তার কাছে আত্মসমর্পণ করেছে, আবার মনোজিৎ তার মন দিতে তার তরফ থেকে লুটতরাজের অভাব রাখেনি। আর এরকম মনোজিৎ সারা বাংলায় প্রচুর আছে। মনোজিৎ একটা ব্যতিক্রম নয়, বরং মনোজিৎ একটা সাধারণ একটা ব্যক্তি যারা তৃণমূল দলের হয়ে এই কাজই করে। কেউ প্রকাশ হয় কারোর নাম প্রকাশ হয় না। তার ক্ষেত্রে আমরা বিস্তারিত বলেছি, দল এই সময়কে প্রশ্রয় দেয় না এবং দল এই ধরনের ঘটনা কি নিন্দা জানিয়েছে প্রথম দিন থেকে আমরা বলেছি। এবং আপনারা জানেন কলকাতা পুলিশের যে এসআইটি গঠিত হয়েছে, তারপরে গোয়েন্দা বিভাগ এখন পুরো বিষয়টা দেখছে, একবারই তৎপরতা নিয়ে সবকিছু ধরা এবং বিষয়বস্তু সবটাই ইনভেস্টিগেশন একবারই সচক্ষে আপনাদের সামনেও হচ্ছে। অন্যদিকে তদন্ত কোন পথে একটু আমরা জানবো। কসবার এই ল কলেজে গণধর্ষণ কাণ্ডে দ্রুত চার্জশিট দেওয়ার চেষ্টা কলকাতা পুলিশের। শুধু তাই নয়, ফরাক্কা জয়নগর কাণ্ডের কথা আপনাদের মনে আছে, সেরকমই এক্ষেত্রেও ধৃতদের হেফাজতে রেখেই বিচার প্রক্রিয়া শেষ করার চেষ্টা পুলিশের। রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং সাইবার ফরেন্সিক অ্যান্ড ডিজিটাল এভিডেন্স এক্সামিনার্স ল্যাবরেটরি রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজয়, এখনো পর্যন্ত স্টেটাস কি? এখনো পর্যন্ত এই তদন্ত প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে? স্টেটাস কি? এখন নারী নির্যাতনের মতো এই ধরনের ঘটনায় দেশের মধ্যে নজির গড়তে চাইছে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ। সেই কারণেই যেমন তুমি দেখেছো ফারাক্কা জয়নগর সেই ঘটনাগুলিতে একেবারে সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির সাজা হয়েছে অভিযুক্তদের। সেখানে যিনি বিশেষ সরকারের আইনজীবী ছিলেন বিভাস চট্টোপাধ্যায়, তাকে সেই আইনজীবীকেই এবার কসবার মামলাতে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ সেই মডেল ফলো করা হচ্ছে যাতে অভিযুক্ত সর্বোচ্চ সাজা হয়। এবং যেহেতু তদন্ত সিট করছে, গোয়েন্দা বিভাগের অধীনে রয়েছে তদন্তভার, তাই সিট এবং গোয়েন্দা বিভাগের অফিসারদেরকেও স্পষ্ট নির্দেশ দেওয়া হচ্ছে যে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে, এবং সেই চার্জশিট দেওয়ার সময়কালের মধ্যে যে সমস্ত ফরেন্সিকের রিপোর্ট এবং অন্যান্য ডিজিটাল এভিডেন্স সেই রিপোর্টগুলোও সংগ্রহ করে তারপর চার্জশিট দিতে বলা হয়েছে। অর্থাৎ 1 মাসের মধ্যে সেই চার্জশিট জমা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। একদম নিখুঁত চার্জশিট তৈরি করার লক্ষ্যে এই মুহূর্তে সিটে তদন্তকারী যারা অফিসার তারা কাজ করছেন। তার কারণ তারা প্রথম থেকেই তুমি দেখতে পাবে গত কয়েকটি ঘটনাতেই কিন্তু নারী নির্যাতনের বিরুদ্ধে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ একটা নজির সৃষ্টি করতে চাইছে। সর্বোচ্চ ফাঁসির সাজা গত কয়েকটি ঘটনায়, যে ঘটনাগুলি গোটা দেশ গোটা রাজ্যের মধ্যে রাজ্যের মানুষকে রীতিমতো প্রতিবাদ আন্দোলনে নামিয়েছিল, সেই ঘটনাগুলিতে কিন্তু কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ সেই ধরনের ফাঁসির সাজা সুনিশ্চিত করতে পেরেছিল। এক্ষেত্রেও যাতে মনোজিৎ এবং তার যে বাহিনী তাদের এমন সাজা হয় যেটা নজির গড়ে, যাতে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা, এই ধরনের পাশবিক আচরণ মেয়েদের প্রতি বা এই ধরনের অপরাধ যাতে কোথাও না ঘটে, সেই চেষ্টায় কিন্তু সিটের তরফ থেকে বা কলকাতা পুলিশের তরফ থেকে করা হচ্ছে। এবং সেটার জন্য যা প্রয়োজনীয় নির্দেশ এবং যা প্রয়োজনীয় কাজ সেদিকেই কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ সুজয়। পাশাপাশি এই প্রশ্ন অনেকের মনে আসছে যে মনোজিৎ সে তো ওই কলেজে চাকরি করতেন, কসবাকাণ্ডে তদন্তকারীদের স্ক্যানারে এই ধৃত মনোজিতের নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সেগুলো, তার কারণ কিভাবে সে চাকরি পেলেন। মনোজিতের বেতন স্লিপের কপি বাজেয়াপ্ত করা হয়েছে তার অ্যাটেন্ডেন্স রেজিস্টার, মানে তিনি রোজ আসতেন কিনা, কবে কবে আসতেন। লালবাজার সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আমার সহকর্মী সুপ্রিয় আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুপ্রিয়, মনোজিতের
চাকরি ক্ষেত্রও তো ছিল যে কলেজে সেই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে এখনো অভিযোগ। সেক্ষেত্রে তার চাকরি ক্ষেত্রের কোন কোন বিষয়গুলো এই মুহূর্তে আতশ কাচের তলায় আনছেন তদন্তকারীরা, কি জানা যাচ্ছে সূত্র মারফত? সুজিত, দেখো, কলেজের ভেতরে যে ঘৃণ্য অপরাধ মনোজিৎ ঘটিয়েছে তার পেছনে কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে তার প্রভাব, এবং সেই প্রভাবকে কাজে লাগিয়ে কিন্তু গভর্নিং বডির সুপারিশে কলেজের চুক্তিভিত্তিক কর্মী হিসেবে চাকরি পেয়েছিলেন এই মনোজিৎ মিশ্র। এবং ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি যে লালবাজার সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে যে এই কলেজে কসবা ল কলেজ থেকে যে অস্থায়ী কর্মীদের যে রেজিস্টার বুক, যেখানে অস্থায়ী কর্মীরা সই করেন উপস্থিতি হিসাবে, সেই রেজিস্টার বুক তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছেন এবং তার পাশাপাশি কলেজ থেকে মনোজিতের যে স্যালারি স্লিপের কপি সেটাও বাজেয়াপ্ত হয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে এই যে প্রভাব কাজে লাগিয়ে মনোজিৎ চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ পাওয়া, এমনকি শুধু তাই নয় 2024 সালের আগস্ট মাসের সেই যে চুক্তিভিত্তিক কর্মীর যে কাজ সেটা আবার রিনিউয়ালও হয়েছিল। এই বিষয়গুলো যাতে আগামীতে তার প্রভাবকে তুলে ধরার ক্ষেত্রে তদন্তকারীরা তথ্য প্রমাণ হিসাবে আদালতে তুলে ধরতে পারেন, সেই কারণে এই সমস্ত নথিপত্র ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেগুলোকে আগামীতে আদালতের সামনে তুলে ধরা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। শুভজিৎ, বেশ, ধন্যবাদ সুপ্রিয়। পাশাপাশি আরো বেশ কিছু স্ট্যাটাস আপনাদের জানাবো। আদালতের নির্দেশের পরেও কলকাতায় একাধিক কলেজের ইউনিয়ন রুম খোলা। ইউনিয়ন রুম খোলা রয়েছে আশুতোষ কলেজে, ইউনিয়ন রুম খোলা দেখতে পাওয়া যাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে। হাইকোর্টের নির্দেশ মেনে এখনো বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তর পাঠায়নি। শিক্ষা দপ্তরের নির্দেশিকা পেলে বন্ধ করা হবে ইউনিয়ন রুম, এমন যুক্তি খাড়া করেছে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন, এই ইউনিয়ন যখন ইলেকশন হয়েছিল তখন দখলে ছিল ইন্ডিপেন্ডেন্টদের। সেই ইউনিয়ন রুমে কিন্তু ঝুলছে তালা। খুব বেশি সময় এই ইউনিয়ন রুম খোলা হয় না। এখন কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এই ইউনিয়ন রুমে কিন্তু তালা ঝুলছে। অন্যদিকে ফেডসুর ইউনিয়ন রুম অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিভাগের সেই ইউনিয়ন রুমও কিন্তু খোলা রয়েছে, যেটা জানা যাচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ আসার পর সেই ইউনিয়ন রুমও বন্ধ হবে। ক্যামেরা মাখনের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। ড্রামা ক্লাব তো তাদের যা বিবৃতি আকারে তাদের বক্তব্য ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। সর্বোচ্চ আদালতের যে নির্দেশিকা সেটা শিরোধার্য। কোনো বিশ্ববিদ্যালয় আইনের ঊর্ধ্বে নয়, কোনো বিশ্ববিদ্যালয় সারা পশ্চিমবাংলার থেকে বিচ্ছিন্ন দ্বীপ নয়। এবার যা নির্দেশিকা সেটা কর্তৃপক্ষ বলবৎ করুক। আর যদি সাংগঠনিকভাবে বলি, আমি ভারতের ছাত্র ফেডারেশনের কর্মী এবং ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই ইতিমধ্যেই বিগত বছর যখন যারা ওবি ছিল, যারা অফিস বিয়ারের ছিল আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়নের, তারা যেই মুহূর্তে পাস আউট হয়ে গেছে এসএফআই ইউনিয়নের দায়িত্ব পরিত্যাগ করেছে এবং ইউনিয়নের দায়িত্ব তুলে নিয়েছে। শুনলেন আপনারা ওনারা কি বলছেন। ফলে আদালতের নির্দেশের পরেও দেখতে পাওয়া যাচ্ছে ছবি, যেখানে কলকাতায় একাধিক কলেজের ইউনিয়ন রুম খোলা রয়েছে। আশুতোষ কলেজের ইউনিয়ন রুম খোলা রয়েছে, আমার সহকর্মী সুমন যাদবপুর ইউনিভার্সিটির ইউনিয়ন রুমের ছবি দেখালেন। হাইকোর্টের নির্দেশ মেনে এখনো বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তর যেহেতু পাঠায়নি, মানে তারা পাননি, শিক্ষা দপ্তরের নির্দেশিকা পাননি বলে তারা খোলা রেখেছেন। যদি নির্দেশিকা পেয়ে যান তখন বন্ধ করা হবে ইউনিয়ন রুম, এমনটাই যুক্তি আশুতোষ কলেজ কর্তৃপক্ষ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও তাই বলছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, বিতর্কিত সেই কলেজের ইউনিয়ন রুমে তালা লাগানো হয়েছে। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ইউনিয়ন রুম, যে স্টুডেন্টস ইউনিয়ন রুম দীর্ঘদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের দখলে, কোনো নির্বাচন ছাড়াই সেই ইউনিয়ন রুমে তালা ঝুলিয়েছে কর্তৃপক্ষ। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া এই তালা খোলা যাবে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন এতদিন ধরে এই তালা খোলা ছিল? তার কারণ নির্বাচিত কোনো ছাত্র সংসদ নেই যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, এবং সেখান থেকেই কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সঙ্গে সঙ্গে তালা ঝোলানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। ক্যামেরায় মাখনের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। ইউনিয়ন রুমগুলো এই মুহূর্তে খোলা থাকার যেভাবে কথা না, কিন্তু খুলে রাখা হয়েছে এবং যেভাবে তার ব্যবহার হচ্ছে, এটা পার্টি অফিস হয়ে গেছে। এবং প্রত্যেকটি ইউনিয়ন রুম, আগেকার হিন্দি সিনেমায় আমরা দেখতাম না, গব্বর সিংয়ের মতো ক্যারেক্টার থাকতো, আর তারা কালী পাহাড়িতে থাকতো, সেখানে মানুষকে নিয়ে গিয়ে মারতো পিটতো। তো সেরকম ইউনিয়ন রুমগুলো তৃণমূলের আমলে তৃণমূল গব্বর সিংয়ে পরিণত হয়েছে, আর ওই প্রত্যেকটি ইউনিয়ন রুম কালী পাহাড়িতে পরিণত হয়েছে। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ওরা গাইডলাইনটা চেয়েছে এর পরিপ্রেক্ষিতে, এবং তারপরে তারা সেভাবে ব্যবস্থাটা নেবেন। এটাও দেখেছি কয়েকজনকে বলতে, আবার কয়েকটি জায়গাও আমি দেখেছি স্বতঃস্ফূর্তভাবে তারা আর কোনো কিছু অপেক্ষা না করেও ইউনিয়ন ঘরটা বন্ধ করে দিয়ে। তবে এত কিছুর মধ্যেও তৃণমূলের দাদাগিরির ছবিটা কিন্তু থামছে না। স্কুলে ঢুকে এবার তৃণমূল কাউন্সিলর দাদাগিরি করছেন। ভরা স্কুলের মাঝে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হেনস্থা করছেন বলে অভিযোগ।
রানাঘাটের লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনা এটি। রানাঘাট থানা অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের প্রধান শিক্ষিকা শতাব্দী সরকারের। নিয়ম মেনেই মিড ডে মিলের উদ্বৃত্ত খাবার কুকুরকে খেতে দেন শিক্ষিকা। রাস্তা অপরিষ্কারের অভিযোগ তুলে স্কুলে চড়াও হন কাউন্সিলর জয়দীপ দত্ত। সহকর্মী এবং পড়ুয়াদের সামনে হেনস্থার অভিযোগ করেন ওই প্রধান শিক্ষিকা। তাকে হেনস্থা করা হয় তার সহকর্মীদের সামনে এবং অভিভাবকদের সামনে। অভিযোগ এমনটাই, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত, যার নাম। আপনার যদি এতই কুকুরের প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনি আপনার স্কুলের মধ্যে কুকুরদের নিয়ে আসবেন, নিয়ে এসে খেতে দেবেন, বা আপনার বাড়িতে ডেকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে খেতে দেবেন। আমি বললাম রাস্তার কুকুরকে রাস্তায় খেতে দিতে পারবো না? একজন জনপ্রতিনিধির কাছ থেকে এই ধরনের ব্যবহার, এবং একটা আমার ওয়ার্কিং প্লেসে, বিষয়টা তো আমার পার্সোনাল ব্যাপার। আমি কুকুর খাওয়াই, আমার বাড়ির লোক গিয়ে কুকুর খাওয়াই, সেটা তো আমার ব্যাপার। সেটা আমি খুব অপমানিত হয়েছি, এবং আমি এই জন্য বিষয়টা থানায়ও জানিয়েছি। মেনলি ওনাকে বলতে গেছি যে পলিথিনে আপনি খাবার দেবেন না, তো সেইটা নিয়েই মেনলি একটু কথাবার্তার মধ্যে হয়েছে। আদারওয়াইজ আর কিছুই না। ওনাকে বলেছি খাবার দিন আপনি কুকুরকে, আমি পরিচ্ছন্নতার দায়িত্ব যখন নিয়েছি, 8 নম্বর ওয়ার্ডকে পরিষ্কার রাখার দায়িত্ব আমার, তো সেটাকে সঠিকভাবে মেনটেন করলে ভালো হয়। কাউন্সিলরকে অনুরোধ করতে গিয়েছেন, তর্কাতর্কি হয়েছে, তাকে নিগ্রহের কোনো ব্যাপার নেই এবং তাকে থ্রেটনিং এর কোনো ব্যাপার নেই। স্থানীয় মানুষজন এসে বলেছেন যে আমাদের রাস্তাঘাট অত্যন্ত নোংরা হচ্ছে, আপনারা একটু নজর দিন। সেটা কাউন্সিলরের আমি বলেছি, ম্যাডামকে আমি অনুরোধ করেছি। আমি বলেছি আপনি খাবার দিন, কুকুরকে খাবার দিন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে নজর রাখতে হবে। ভোট পরবর্তী হিংসায় সিবিআই এর করা মামলায় প্রথম সাজা ঘোষণা হলো। মালদায় অভিযুক্ত তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা হয়েছে। রায় ঘোষণা অতিরিক্ত দায়রা আদালতের। নির্যাতিতার পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। আর কি নির্দেশ আমি জানবো, আমার সহকর্মী শুভতোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শুভতোষ, দেখো, ভোট পরবর্তী যে সমস্ত হিংসা হয়েছিল তাদের মধ্যে পক্সো আইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা গেছিল যে একজন স্কুল ছাত্রী এবং নাবালিকা তাকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে খেলার সময় তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, এবং তার অভিযোগ ছিল একজন তৃণমূল নেতা, এবং তিনি আবার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকও। এবং তারপর সেই হয়, এবং এছাড়াও যে সিবিআই প্রায় 55টি কেস ছিল এই ধরনের, এবং তাতে প্রথম কিন্তু এখানে সাজা ঘোষণা হলো। গোটা রাজ্যের ক্ষেত্রে এই প্রথম কোনো সিবিআই এর মামলা এই ধরনের যেখানে সাজা ঘোষণা করা হলো, এবং তাতে দেখা যাচ্ছে মানে যেটা রায় দেওয়া হয়েছে যে তাকে তো যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে, এবং অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় বিচারক ছিলেন রাজীব সাহা, সেখানে 50,000 টাকা জরিমানাও করা হয়েছে। একই সঙ্গে নির্যাতিতা পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটা মূলত হচ্ছে 2021 সালের ঘটনা। 5ই জুন এই ঘটনা ঘটে 2021 সালে, এবং তখন সদ্য বিধানসভা পরেই এই ধরনের বিভিন্ন ধরনের অশান্তিগুলো হচ্ছিল। তার মধ্যে এটা আরো একটা উল্লেখযোগ্য বিষয় যে মানে এই নাবালিকা, সে কিন্তু তার পরিবার বিজেপির কর্মী এবং সমর্থক, এবং সে কারণেই সেখানে উল্লেখ করা হয়েছিল যেহেতু বিজেপির কর্মী সমর্থক, সে কারণেই তাদের উপর বা তার মেয়েকে এই অত্যাচারটা করা হয়েছিল। শুভজিৎ, বেশ ধন্যবাদ শুভতোষ। 4 বছর হয়ে গেল আমার মেয়ের সর্বনাশ যে করেছে, ওর আজকে সাজা হয়েছে। আমি আজকে অনেক খুশি আছি। আসামি রফিকুল আলায়েজ ভেলু, ওকে লানেট কোর্ট লাইভ কনভিকশন দিলেন, এবং 3 লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন, এবং 50,000 টাকা ফাইন করেছেন আসামির উপর। 50,000 টাকা যদি না দিতে পারে অনাদায়ে আরো 6 মাস জেলের রায় উনি দিয়েছেন। অন্যদিকে সমবায় ভোটে সন্ত্রাসের ভয়। পশ্চিম মেদিনীপুরের দিকে আমরা যদি তাকাই, সেখানে দাসপুরে সমবায় ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়ে গিয়েছে। দাসপুর গৌড়া সমবায় সমিতির ঘটনা। 10 দিনে 2 কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা। 17 থেকে 18 জুন এই সমবায় সমিতির নমিনেশন পর্ব চলছিল নির্বাচনের জন্য। সেই সময় গন্ডগোল হয়। অভিযোগ উঠেছিল যে তৃণমূল ছাড়া অন্য কোনো দলকে নমিনেশন করতে দেওয়া হয়নি। নমিনেশন জমার দিন দেখা গিয়েছিল যে 53টি আসনের মধ্যে সবকটিতেই নমিনেশন করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্য কোনো রাজনৈতিক দল এই সমবায় সমিতিতে নমিনেশন জমা দিতে পারেননি। নমিনেশন জমা না দিতে পারায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বিরোধীরা। আর এই সময় গ্রাহকেরা আতঙ্কে সমবায় ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন। ম্যানেজার গ্রাহকদের বোঝানোর চেষ্টা করলেও কোনো রকম কাজ হয়নি। তারা ভয় পেয়ে গিয়েছেন, খুব স্বাভাবিক। ব্যাংকে টাকা তোলার ম্যাক্সিমাম লিমিট করে দেওয়া হয়েছে এখন, যাতে এই বিষয়টা আটকানো যায়।
একটা নির্বাচন প্রক্রিয়া চলছিল, সেই নির্বাচনে নমিনেশন নিয়ে যা মানুষ, সাধারণ মানুষ এই এলাকায় দেখেছে সেটা তারা কোনোদিনও দেখেনি। সেই আতঙ্কে মানুষ যারা নির্বাচনে নমিনেশনে 1 লক্ষ দাখিল করেছে তারা ক্ষমতায় এলে কি করবে, এই তাদের গচ্ছিত টাকা তারা নিরাপদ মনে করেনি, তাই মানুষ বিজেপি তারা তার চলে যাচ্ছে। 2 দিন নমিনেশন জমা দেওয়ার ডেট ছিল 17 জুন 2025 এবং 18 জুন 2025। 19 তারিখ থেকে মানুষের টাকা তোলাটা শুরু হয়েছে। 2 কোটির বেশি উঠে গেছে টাকা। গ্রাহকদেরকে আমরা বুঝিয়ে আশ্বস্ত করতে পারছি না। আমরা কর্মচারী হিসাবে তার দিকে বলছি আপনাদের জমাকৃত টাকা যেটা আছে সেইটা থাকলে পরে কোনো অসুবিধা হবে না, আমাদের যেটা দায় দায়িত্ব, কিন্তু আমাদের কোথায় তারা আশ্বস্ত হচ্ছে না। এদিকে আবারও চীনের দ্বিচারিতার পর্দা ফাঁস হয়ে গিয়েছে। অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে তথ্য দিয়ে সাহায্য করছিল চীন, জানিয়েছেন ভারতের ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিং। ডিজিএমও পর্যায়ের বৈঠক চলাকালীন ভারতের সামরিক গতিবিধির তথ্য চীনের মাধ্যমে পৌঁছচ্ছিল পাকিস্তানের হাতে। ডেপুটি চিফ অফ আর্মি স্টাফের কথায়, এক সীমান্তে 2 প্রতিপক্ষ ছিল ভারতের, পাকিস্তান ছিল সামনে, পিছন থেকে তাদের সাহায্য করেছিল চীন। পাকিস্তানের 81% সামরিক জিনিসপত্র তো চীনেরই দেওয়া। বণিক সভা ফিকি আয়োজিত নিউ এজ মিলিটারি টেকনোলজি শীর্ষক অনুষ্ঠানে এই তথ্য সামনে এনেছেন ওই সেনা আধিকারিক। তার পরামর্শ, ভারতের এয়ার ডিফেন্স পরিকাঠামোকে আরও উন্নত করা প্রয়োজন। Few lessons that I thought I must flag as far as Operation Sindoor is concerned. Firstly, 1 border, 2 adversaries. So we saw Pakistan one side, but adversaries were 2, and if I would say actually 4 or 3 actually. So Pakistan was the front face. We had China providing all possible support, and it's no surprise because if you were to look at statistics, in the last 5 years, 81% of the military hardware that Pakistan is getting is all Chinese, 81% of that.